ছাঁটাই আতঙ্কে ভুগছেন বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এক্ষেত্রে নানা কৌশল নিচ্ছে ব্যাংকগুলো। এরই মধ্যে চাকরি হারিয়ে দিশেহারা আল আরাফা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী সহ কিছু ব্যাংকের কয়েকশো কর্মী। বাংলাদেশ ব্যাংক বলছে, অন্যায়ভাবে কাউকে চাকরিচ্যুত করা হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক বিবেচনায় বেশ কয়েকটি ব্যাংক চালু হয়। নিয়মনীতির তোয়াক্কা না করে অনেক ব্যাংকই নামে বেনামে ঋণ বিতরণ করে এবং ইচ্ছেমতো জনবল নিয়োগ দেয়। তবে পট পরিবর্তনের পর কর্মী ছাঁটাই করেছে বেশ কিছু ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ। অনেক ব্যাংকই ছাঁটাইয়ের আতঙ্কে অস্থিরতা দেখা দিয়েছে। আন্দোলন করেও চাকরি ফেরত পাননি আল আরাফা ইসলামী ব্যাংকের প্রায় 500 কর্মকর্তা। কোনো নোটিশ ছাড়াই ছাঁটাইয়ের অভিযোগ তাদের। যদি আপনি আমাকে অবৈধ নিয়োগ বলে আমাকে টার্মিনেট করেন, তাহলে আপনার টোটাল অথরিটিকে টার্মিনেট করতে হবে, কেননা আমার ওই নিয়োগের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন এবং বাংলাদেশ ব্যাংক সম্পৃক্ত ছিল। আমি যদি কোনো কেলেঙ্কারিতে না জড়াই তাহলে আমার চাকরি যাবে না। এই দুটো অপরাধ ছাড়া চাকরি যাবে না। তাহলে আমি কি করে তাদের বোঝাবো? তারা কি বিশ্বাস করবে? ব্যাংক কর্তৃপক্ষ বলছে, 2021 সাল থেকে ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে বেশ কিছু অনিয়ম রয়েছে। নতুন পর্ষদ যাচাই বাছাই করে অযোগ্যদের চাকরি থেকে ছাঁটাই করেছে। এক্ষেত্রে নিয়ম মানা হয়েছে বলেও দাবি ব্যাংকগুলোর। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হয় নাই বিদায়ী ওনারা বলেছেন। এই যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে ওনাদেরকে রেগুলারাইজ করার জন্যই কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়েছে। তো এই পরীক্ষায় 800 কতজন উত্তীর্ণ হয়েছে, বাকিরা অনুত্তীর্ণ হওয়ার প্রেক্ষিতে ওনাদেরকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, নিয়োগ ও ছাঁটাইয়ের অনিয়ম হলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো একটা ব্যাংকে গণছাঁটাইয়ের কারণে গণ অসন্তোষ দেখা দিয়েছে, যেটা ব্যাংকিং সেক্টরেই টোটাল একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে এবং প্রকারান্তরে যেটা সরকারকেও বিব্রত করতে পারে। ওইসব ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে। চাকরির অনিশ্চয়তার কারণে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব ঠেকাতে আরও বেশি নজরদারির তাগিদ সংশ্লিষ্টদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঋণের নামে প্রায় 258 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ 21 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর চটপটির দোকান ও রেস্তোরাঁর বিপরীতে 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 20 জনের বিরুদ্ধে। মামলা হয়েছে যশোরের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও। চট্টগ্রাম নগরীর কয়েকটি চটপটির দোকান ও 2টি রেস্তোরাঁর জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে অন্তত 234 কোটি টাকা লোপাটের অভিযোগে গেল জানুয়ারিতে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান শেষে 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোমবার মামলা করেছে সংস্থাটি। এজাহারে বলা হয়েছে, ঋণ গ্রহণ করেন নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ। তবে প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পকেটে। এ ঘটনায় দুদকের মামলায় আসামি করা হয়েছে 20 জনকে। জনাব মোহাম্মদ সাইফুল আলম, সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সহ মোট 20 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন ও সাবেক এমডি ফিরোজ হোসেন সহ 21 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 21 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ 2012 এবং দুর্নীতি প্রতিরোধ 1947 এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এছাড়া 109 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 7 কোটি 37 লক্ষ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর 3 আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরএ আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেওয়ার অভিযোগে 4 কাস্টমস কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক আদেশে তাদের বরখাস্ত করা হয়। আদেশে বলা হয়, গত 12 মে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির পর এর বিরোধিতা করে দায়িত্বরত কর্মচারীদের দাপ্তরিক কাজে বাধা প্রদান করে তারা। এর পাশাপাশি কাজে বাধা দিয়ে
দেশের আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে ঐক্য পরিষদের অন্যতম নেতা সিলেটের কাস্টমসের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু, মোংলা কাস্টমসের অতিরিক্ত কমিশনার আবুল আলা মোহাম্মদ আমিমুল ইহসান, চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার সোনারুল কবির ও খুলনা কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলামকে। আন্দোলনের জেরে গত ১.৫ মাসে সব মিলিয়ে ৩৫ কর্মীকে বরখাস্ত করা হয়। আয়কর রিটার্ন অডিটে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এবার দীর্ঘদিন ধরে অডিট এড়িয়ে যাওয়া করদাতাদের লক্ষ্যবস্তু করছে এনবিআর। রোববার নতুন এ নির্দেশনা জারি করেছে সংস্থাটি। নির্দেশনায় বলা হয়, অসাধু কর কর্মকর্তাদের সাথে যোগসাজশে যেসব কোম্পানির কর ফাইল বছরের পর বছর ধরে কোনো ধরনের অডিটের আওতায় আসেনি, এমন কোম্পানির ফাইল ভবিষ্যতে অডিটের আওতায় আসতে যাচ্ছে। কর ফাঁকি প্রতিরোধ, কর সংস্কৃতির উন্নয়ন এবং কর আইন সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিতে এ নির্দেশনা। নতুন নির্দেশনায় বলা হয়, যারা শূন্য আয় বা কম মুনাফার রিটার্ন দাখিল করেন তাদের ফাইলও অডিটের আওতায় আসবে। এছাড়া নতুন করদাতার ক্ষেত্রে প্রথম বছর অডিট না করার বিষয়টিও এবার থাকছে না। অতি ঝুঁকিপূর্ণ কর ফাইলগুলোও অডিট করা যাবে। সমুদ্র উপকূল রক্ষায় সরকার প্রতিবেশী দেশগুলোর সাথে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, মৎস্য সম্পদ মানুষের কল্যাণে ব্যবহারের জন্য বন্ধু দেশগুলোর সাথে আলোচনা চলছে। সরকারের লক্ষ্য জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কেউ যাতে বৈষম্যের শিকার না হয় তা নিশ্চিত করা। এর আগে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। মৎস্য সম্পদ বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মৎস্য খাতে অবদান রাখায় ১৬ জন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহ জুড়ে রাজধানীসহ সারা দেশে আলোচনা সভাসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে তার উপহার নিয়ে। আমরা সেই উপহারটা তার কাছ থেকে আনতে যেতে পারিনি এখনো। টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি। তারাও খুব অবাক হয়েছে আমরা যখন এই প্রসঙ্গ তুলি। বলছি, কই এই প্রসঙ্গ তো আমাদের সঙ্গে আর কেউ কোনোদিন তোলে নাই। আমরা বললাম যে আমরা লজ্জিত। দেশের ইতিহাসে বড় মৌসুমের সর্বোচ্চ 18,34,782 মেট্রিক টন ধান চাল সংগ্রহ করেছে সরকার। এবছর 15 আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে সরকার। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানায় খাদ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার 3,76,942 মেট্রিক টন ধান সংগ্রহ করেছে সরকার। এছাড়া 14,06,533 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 51,307 মেট্রিক টন আতপ চাল সংগৃহীত হয়েছে বলে জানানো হয়। এর আগে চলতি বড় মৌসুমে 3.5 লাখ টন ধান, 14 লাখ টন সিদ্ধ চাল ও 35,000 টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল সরকারের। গত এপ্রিলে বড় সংগ্রহ শুরু হয়। প্রতি কেজি ধানের দাম 36 টাকা এবং চালের দর 49 টাকা নির্ধারণ করে সরকার। $2025 সালের মধ্যে 3,000 মেগাওয়াট ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে এ পরিকল্পনা উচ্চাভিলাষী কিনা তা পর্যালোচনা প্রয়োজন বলে মনে করছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস IEEFA। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন উদ্বেগের কথা জানায় সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, গত 17 বছরে দেশে মাত্র 245 মেগাওয়াট ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপিত হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে আগামী 6 মাসে সক্ষমতা বাড়াতে হবে 12 গুণেরও বেশি। প্রতিবেদন বলছে, প্রতিবেশী ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে বিভিন্ন সংস্থার সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভারতে সক্ষমতা ইতোমধ্যেই 18,000 মেগাওয়াট ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে এ উদ্যোগ সফল করতে প্রকল্প মনিটরিং, সক্ষমতা উন্নয়ন জরুরি। যেখানে প্রচুর লোডশেডিং হয় সে সময় আসলে সৌরবিদ্যুৎ গ্রিডে ট্রান্সফার করা যায় না।
যে কারণে ওপেক্স মডেলে এই স্মল স্কেল প্রজেক্টগুলো, বিশেষ করে গ্রামে গঞ্জে ইনভেস্টমেন্ট রিস্ক রয়েছে, ইনভেস্টররা এক্ষেত্রে আগ্রহী হবে কিনা সেটি একটি দেখার বিষয়। আবার সরকারি অফিসে বাংলাদেশ সরকার ক্যাপেক্স মডেলের আওতায় নিজস্ব তহবিলের মাধ্যমে রুফটপ সোলার ইনস্টল করবে, কিন্তু পর্যাপ্ত মেনটেন্যান্সের জন্য বাজেট অ্যালোকেশন না থাকলে এই প্রকল্পগুলো প্রপারলি ফাংশন নাও করতে পারে। অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল লেনদেন সেবা চালু করলো বিকাশ। এখন থেকে ডিপিএস খোলা, ব্যাংক টু বিকাশ বা বিকাশ টু ব্যাংক ফান্ড ট্রান্সফার করা যাবে বিকাশ অ্যাপেই। গ্রাহকদের জন্য ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনকে আরও সহজ করতে চুক্তি সই করেছে বিকাশ ও ট্রাস্ট ব্যাংক। এখন থেকে ট্রাস্ট ব্যাংকের গ্রাহকরা 10 লাখ বিকাশ মার্চেন্ট পয়েন্টে পেমেন্ট করে কেনাকাটা করতে পারবেন। সম্প্রতি ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির চুক্তিতে সই করেন। নতুন এই চুক্তির ফলে নিরবচ্ছিন্ন সেবা দেবে প্রতিষ্ঠান দুটি, পাশাপাশি ডিজিটাল আর্থিক লেনদেনের ইকোসিস্টেম শক্তিশালী করতেও ভূমিকা রাখবে তারা। আমন রোপণের মৌসুমে সারের দাম বেড়েছে, বাড়তি দামে সার কেনায় বাড়ছে উৎপাদন খরচ। কৃষকদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখিয়ে প্রতিবার সারের দাম বাড়ায় সিন্ডিকেট। তবে পর্যাপ্ত মজুত আছে দাবি করে সংকট তৈরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমন আবাদে বিঘা প্রতি গড়ে 12 থেকে 14,000 টাকা খরচ হতো যশোরের কৃষকদের। এবার সারের দাম বাড়ায় আরও 3 থেকে 4,000 টাকা গুনতে হচ্ছে কৃষকদের। কৃষকরা বলছেন কোনো কারণ ছাড়াই সারের দাম কেজিতে 2 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। ফসল আবাদের খরচ বাড়ায় চিন্তা বাড়ছে তাদের। ইউরিয়া সারে কেজিতে 2 টাকা বেড়ে গেছে, আর টিএসপিতে 7-8 টাকা বেড়ে গেছে, এরকম পটাশের আমার 2-3 টাকা বেড়ে গেছে। টিএসপি সারের 50 কেজির বস্তার সরকারি মূল্য 1350 টাকা হলেও চুয়াডাঙ্গার কৃষকদের তা কিনতে হচ্ছে 1600 থেকে 1700 টাকায়। একই অবস্থা হবিগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের কৃষকদের। ডিলার পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী সার না দেয় বাধ্য হয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে তাদের। সাধারণ দোকান দিন লিভার একটুক্ষণ দাম বেশি নিচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে 20 কেজি 25 কেজি বেশি কারো সার দেয় না। তো এই সারে কোনো সময় তো আবার ঘরে তোলা যাবে না। কৃষকরা বলছেন সিন্ডিকেটের কারণেই প্রতি মৌসুমে সারের দাম বাড়ে। বাজারে নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ তাদের। চাষিদের মাধ্যমে উৎপাদন করে তারা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যে ওখান থেকে অতিরিক্ত দামে বিক্রি করে। সরকারি রেটের থেকে 500-700 টাকা করে বেশি দিলে অ্যাভেলেবল সার। তবে সারের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে বাজার ঠিক রাখতে অভিযান চালানোর কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। অরিড হওয়ার জন্য আমি নিষেধ করছি যে প্রত্যেক মাসের সার আলাদাভাবে বিভাজন দেওয়া আছে এবং সেই সার প্রত্যেক মাসের শুরু হওয়ার আগেই আমরা বরাদ্দ দিয়ে থাকি। কিছু অসাধু ব্যবসায়ী যে অতি উচ্চ মূল্যে সার বিক্রি করার পায়তারা বা চেষ্টা করছি, সেক্ষেত্রে আমরা মোবাইল কোড সহ এবং রাসায়নিক সার জব্দ করার জন্য আমরা ইতিমধ্যে 4টির মতো মোবাইল কোড করেছি। এবং এই উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতির সমন্বয় না হলে ফসল আবাদ করে লাভের বদলে লোকসানের মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঠিকাদার লাপাত্তা হওয়ায় 2 মাস ধরে বন্ধ চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ কাজ। 2 বছর মেয়াদী এই প্রকল্পের কাজ শেষ হয়েছে মাত্র 30%। এতে যাত্রীদের নিরাপত্তা ও আধুনিক মানের সেবা সুনিশ্চিতে দেরি হচ্ছে। বিআইডব্লিউটিএ বলছে 2024 সালের অক্টোবর মাসে বিশ্বব্যাংক ও পরামর্শক প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী বিকল্প পদ্ধতি ব্যবহার করে পাইলিংয়ের কাজ শুরু হয়। তবে পাইলিংয়ের কাজ শেষ হলেও নির্দিষ্ট সময়ে শেষ হয়নি টার্মিনাল নির্মাণ কাজ। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে কাজটি দ্রুত চালু করার চেষ্টা চলছে বলে জানায় জেলা প্রশাসক। 2016 সালের 10 নভেম্বর একনেকে অনুমোদন পায় চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ প্রকল্প। ব্যাংকের অর্থায়নে প্রথম পর্যায়ে প্রকল্পটির ব্যয় প্রায় 67 কোটি টাকা ধরা হয়। তবে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 93 কোটি 43,54,000 টাকা। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত পথে চোরাচালানে আসছে কাঁচা মাংস। সম্প্রতি ধরা পড়েছে এমন একটি চালান। ধারণা করা হচ্ছে গরু চোরাচালান ঠেকাতে কড়াকড়ির কারণে কৌশল বদলে আনা হচ্ছে মাংস। ভারতের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়া বিজয়নগর উপজেলার সীমান্ত প্রায় 73 কিলোমিটার।
নজরদারির পরও সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে থেমে নেই চোরাচালান। বাইরে দ্রুত করেন, বিএসএফ চলে আসবে। ভারতের সীমান্তরক্ষীদের কঠোর অবস্থানের কারণে গরু চোরাচালান কঠিন হয়ে পড়েছে। তাই এবার কৌশল বদলে গরুর পরিবর্তে আনা হচ্ছে মাংস। ৩ আগস্ট আশুগঞ্জ টোল প্লাজার সামনে একটি ট্রাকে তল্লাশিতে ধরা পড়ে ২৫০০ কেজি মাংসের একটি চালান। পুলিশ জানায় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় এসব মাংস খোলা ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকার বিভিন্ন হোটেল রেস্তোরাঁর জন্য। সঠিক কোনো কাগজপত্র নেই এবং কোনো প্রাণী সম্পদ কর্মকর্তার কোনো ধরনের সার্টিফিকেশন নেই যে এটা আসলে গরুর মাংস নাকি অন্য কোনো প্রাণীর মাংস। এগুলো তারা নিয়মিত ঢাকা সহ দেশের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টগুলোতে তারা সাপ্লাই দিয়ে থাকে। বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, এবারই প্রথম তারা দেখলেন চোরাচালানে এসেছে কাঁচা মাংস। চোরা কারবার ঠেকাতে টহল বাড়ানোর কথা জানিয়েছেন তারা। যে রুটে তৎপরতা বেশি দেখে তারা অন্য রুটটা ব্যবহার করার চেষ্টা করে। সেক্ষেত্রে বিজিবিও তৎপরতা বৃদ্ধি করে এবং আমরা আমাদের নিজেদের কৌশল পরিবর্তন করছি তাদের সঙ্গে, যার ফলে বর্তমানে আমাদের বর্ডার এরিয়া দিয়ে গত 6 মাসে 4,37,00,000 টাকার উপরে মাদকদ্রব্য ধরা হয়েছে। আশুগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা মাংসের চালানের সঙ্গে ধরা পড়ে 2 চোরা কারবারি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদেশি সপ্তাহের টানা দরপতনে কিছুটা কাটিয়ে উঠেছে দেশের 2 শেয়ার বাজার। চলতি সপ্তাহে টানা 3 দিন বেড়েছে ডিএসইর সূচক। এ সময় ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক বেড়েছে 18.42 পয়েন্ট, লেনদেন হয়েছে 975 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 61.91 পয়েন্ট। সোমবার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকা শেয়ার বাজার। লেনদেন শুরুর প্রথম 10 মিনিটে প্রধান সূচক বাড়ে 33 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের উত্থান হয়। দিন শেষে ডিএসইএক্স সূচক 18.42 পয়েন্ট বাড়ে অবস্থান করছে 5419 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আগের দিনের চেয়ে 177 কোটি টাকা বেড়ে আজ লেনদেন হয়েছে 975 কোটি 85 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 400টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 242টির প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 94টির এবং অপরিবর্তিত রয়েছে 64টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়ার প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দ্বিতীয় সিটি ব্যাংক এবং তৃতীয় অবস্থানে আছে বেক্সিমকো ফার্মা। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে ন্যাশনাল টি কোম্পানি, দ্বিতীয় সোনালী পেপার এবং তৃতীয় অবস্থানে আছে এসিআই। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 61.91 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,158 পয়েন্টে। লেনদেন হয়েছে 18 কোটি 78 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।